ওকে, গুড মর্নিং। আজকে স্টার্ট করছি নতুন চ্যাপ্টার একটা। চ্যাপ্টারের নাম হলো ভ্যালুয়েশন অফ গুডউইল। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে আমরা কি শিখব, যে একটা কোম্পানির গুডউইলকে কি করে ভ্যালুয়েশন করা হয়। কি শিখবো, একটা কোম্পানি তো বলা যায় না এখানে, যেহেতু আমরা পার্টনারশিপ ফার্মের অঙ্ক করছি, ফার্মের গুডউইল আমরা কি করে ক্যালকুলেট করব। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কিছু কিছু টেকনিক ফলো করতে হবে। তোমরা জানো গুডউইলের মানে হলো সুনাম। গুডউইলের মানে সুনাম। তো একটা কোম্পানির সুনামকে কখনো প্র্যাকটিক্যালি বিচার করা যায় না। যে একটা কোম্পানির 5 লাখ টাকার সুনাম আছে বা একটা কোম্পানির 10 লাখ টাকার সুনাম আছে, এটা কখনো প্র্যাকটিক্যালি হয় না। কিন্তু তা সত্ত্বেও আমরা কি করি, কিছু ম্যাথামেটিক্যাল কনসেপ্ট বলো বা থিওরি বলো, সেই থিওরিগুলো লাগিয়ে আমরা গুডউইলের ভ্যালু ক্যালকুলেট করি, এবং হওয়াও জরুরি। তার কারণ একটা কোম্পানির এত বছর ধরে যে বিজনেস করে যাচ্ছে, যার ফলে তার তো একটা নাম তৈরি হয়েছে, সুনাম তৈরি হয়েছে। সেই সুনামের কিছু একটা ভ্যালু পাওয়া যায়। আজকে সাপোজ মনে করো তুমি একটা কোম্পানিকে পারচেস করতে গেলে, একটা কোম্পানিকে তুমি কিনবে, তো কী দেখে কিনবে? অবশ্যই তার ব্যালেন্স শিট দেখে কিনবে। তার ব্যালেন্স শিটে তুমি কী কী কিনবে? অ্যাসেটগুলোকে কিনবে আর লাইবিলিটিগুলোকে কিনবে। মানে নেট অ্যাসেটটা তুমি কিনবে। কী দামে কিনবে? মার্কেট ভ্যালুতে কিনবে। তো তুমি দেখবে তার অ্যাসেটের যা মার্কেট ভ্যালু, সেখান থেকে লাইবিলিটিসের যা মার্কেট ভ্যালু পেমেন্ট করতে হবে, সেটা পেমেন্ট করে দেওয়ার পর যে টাকাটা আসছে, তোমার কাছ থেকে যখন ও টাকা ক্লেম করবে, তার থেকে বেশি টাকা ক্লেম করবে। তোমার থেকে সে যখন টাকা ক্লেম করবে, সে বেশি টাকা ক্লেম করবে। এবার এই যে বেশি টাকা যেটা ক্লেম করছে, কী জন্য ক্লেম করছে? সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট তোমরা শোনো একটুখানি এক্সাম্পলটা, আমি খাতায় লিখে নিচ্ছি। একটা কোম্পানি মনে করো যদি ব্যালেন্স শিট যদি ড্র করি, ছোট্ট একটা ব্যালেন্স শিট মনে করো একটা কোম্পানি, ব্যালেন্স শিটের মনে করো ফিক্সড অ্যাসেট আছে মনে করো 1 লাখ টাকা, আর কারেন্ট অ্যাসেট আছে মনে করো 50,000 টাকা। আর এদিকে ক্যাপিটাল আছে মনে করো, আর কারেন্ট লাইবিলিটি আছে 25,000। তাহলে ক্যাপিটাল কত থাকবে? 1,25,000। তো সিম্পল ব্যালেন্স শিট। ওকে, তো নর্মালি একটা পার্টনারশিপ ফার্মের ব্যালেন্স শিট তৈরি হয় বুক ভ্যালুতে। কী ভ্যালুতে তৈরি হয়? বুক ভ্যালুতে। বুক ভ্যালু মানে একটা অ্যাসেট তুমি যে দামে কিনেছো সেই দামেই এখানে রেকর্ড হবে, মার্কেট ভ্যালুতে রেকর্ড হয় না। এটা পার্টনারশিপ ফার্মে। বাট পরে যখন কোম্পানির অ্যাকাউন্ট যখন করতে যাবে, তখন কনসেপ্ট অন্য। ঠিক আছে, বাট নর্মালি আমরা তো পার্টনারশিপ করছি এখন। তো পার্টনারশিপ ব্যবসায় একটা অ্যাসেট বলো বা লাইবিলিটি বলো, যা কিছু রেকর্ড হয় সব বুক ভ্যালুতে। ঠিক আছে, তো তোমার এই কোম্পানিটার যদি বুক ভ্যালু অফ বিজনেস তোমাকে জিজ্ঞাসা করে, তুমি কি বলবে? যদি তোমাকে জিজ্ঞাসা করে যে বুক ভ্যালু অফ বিজনেস কত, তুমি কি বলবে? বুক ভ্যালু অফ বিজনেস কত হবে? ফিক্সড অ্যাসেটের ভ্যালু ছিল 1 লাখ টাকা, 50,000 টাকা ছিল কারেন্ট অ্যাসেটের ভ্যালু, মাইনাস কারেন্ট লাইবিলিটি ছিল কত টাকা? 25,000। তাহলে 1,25,000, এটা বুক ভ্যালু। ঠিক আছে,
মানে যদি তোমাকে যদি বিজনেসটা বুক ভ্যালুতে বিক্রি করে দেয়, তুমি ওকে 1,25,000 টাকা দিলেও তোমাকে বিজনেস দিয়ে দেবে। কিন্তু নর্মালি বুক ভ্যালুতে কাজ হয় না, বিজনেস যখন টেক ওভার হয় সেখানে গিয়ে মার্কেট ভ্যালু লাগে। সাপোজ মনে করো যদি মার্কেট ভ্যালু আমি বের করতে গেলাম, মার্কেট ভ্যালু অফ বিজনেস, ওকে, যেখানে ফিক্সড অ্যাসেটটা 1,00,000 টাকা ছিল, এটা মার্কেট ভ্যালু মনে করো হয়ে গেছে 1,50,000 টাকা। আর কারেন্ট অ্যাসেটটা 50,000 টাকা ছিল, এটার মার্কেট ভ্যালু হয়ে গেছে মনে করো 40,000 টাকা। আর কারেন্ট লাইবিলিটি 25,000 টাকা ছিল, যেটা 25,000 টাকাই ভ্যালুয়েশন আছে সাপোজ। তাহলে ভ্যালু কত দাঁড়ালো? 1,50,000 প্লাস 40, 1,90,000। 1,90,000 থেকে 25 বাদ দাও, কত হচ্ছে? 1,65,000। ঠিক আছে, কিন্তু তুমি যখন মার্কেট ভ্যালু টেক ওভার করতে যাবে, তাহলে 1,65,000 টাকা দিলে বিজনেসটা দেওয়া উচিত ওর, কিন্তু ও তোমাকে 1,65,000 চাইবে না, ও 1,65,000 থেকে বেশি দামটা চাইবে। সাপোজ মনে করো চেয়ে বসলো আমাকে 2,00,000 টাকা দিতে হবে, তাহলে এক্সেস কত টাকা চাইলো? 2,00,000 মাইনাস 1,65,000, দ্যাট ইজ 35,000। তাহলে এই 35,000 টাকা কি জন্য চাইলো? ওর গুডউইলের জন্য। এই যে 35,000 টাকা এক্সট্রা চাইলো কি জন্য? গুডউইলের জন্য। তো এইখানে আমরা তো ছোট্ট একটা ক্যালকুলেশন মুখে করে দিয়ে দিলাম। তো এই যে 35,000 টাকা যে ভ্যালুয়েশন হয়েছে, এটাও তো ভ্যালুয়েশনের পিছনে কোনো না কোনো যুক্তি আছে, যে কি বেসিসে এই ভ্যালুয়েশনটা করেছি। এরকম তো নয় যে আমার মনে হলো আমার বিজনেসের ভ্যালু গুডউইল 35,000 টাকা, আমি 35,000 টাকা নিয়ে নিলাম, এরকম তো নয়। এটা কোনো না কোনো যুক্তিতে আমি তো ভ্যালুয়েশন করেছি, সেই ভ্যালুয়েশন টেকনিকগুলো আমাকে শিখতে হবে। যে আমি এই 35,000 টাকা বের করছি, হতেই পারে ও বললো 35,000 টাকা, যে সেলার, যে বায়ার সে বলছে না 35,000 টাকা গুডউইল কী করে হবে? 35,000 একটা জিনিসের ভ্যালু ডিটারমাইন করা যায়, কিন্তু গুডউইলের ভ্যালু অত সহজে ডিটারমাইন করা যায় না। তো তাহলে তখন তোকে তাহলে বলতে হবে যে গুডউইলটা যে ও বের করেছে কি যুক্তিতে বের করেছে, কীভাবে ক্যালকুলেশন করেছে, তবে তো গিয়ে জিনিসটা ঠিক হবে। আজকে যে সেলার সে বলছে 35,000 টাকা, যে বলছে বায়ার সে বলছে না আমার 10,000 টাকা গুডউইল হবে, তা দুজনের মধ্যে ঝামেলা লেগে যাবে না? যার জন্য আমাদের কি করতে হবে, এই গুডউইলটা যে আমরা 35,000 টাকা যেটা বের করলাম, এর কিছু টেকনিক আমাদের আছে, সেই টেকনিকগুলো আমাদেরকে শিখতে হবে, যে গুডউইল কী করে বের করবো আমরা। ঠিক আছে, তো গুডউইলের বিভিন্ন ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আমি ডিকটেট করছি, লিখে নাও খাতায়। লেখো, 1 নম্বর লেখো, গুডউইল আন্ডার average profit method। গুডউইল আন্ডার অ্যাভারেজ প্রফিট মেথড, এর ফর্মুলা লিখে রাখো, অ্যাভারেজ প্রফিট ইন্টু ইয়ার্স পারচেস। অ্যাভারেজ প্রফিট ইন্টু ইয়ার্স পারচেস। ঠিক আছে, 2 নম্বর লেখো, গুডউইল আন্ডার সুপার প্রফিট মেথড। ঠিক আছে, এর ফর্মুলা লেখো। তো বলো কি ফর্মুলা হবে? যখন অ্যাভারেজ প্রফিট করছি তখন অ্যাভারেজ প্রফিট ইন্টু ইয়ার্স পারচেস হচ্ছে, তাহলে যখন সুপার প্রফিট করবো কি হবে? সুপার প্রফিট ইন্টু ইয়ার্স পারচেস।
আমি সব বলে দেবো এগুলো অ্যাভারেজ প্রফিট কী জিনিস হয়, সুপার প্রফিট কী জিনিস হয়, আগে লিখে নাও। 3 নম্বর লেখো গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথড ফর্মুলা লেখো। এর অনেকগুলো ফর্মুলা আছে, আমি একটাই ফর্মুলা লিখে দিচ্ছি এখানে। সুপার প্রফিট ডিভাইডেড বাই ক্যাপিটালাইজেশন রেট। ঠিক আছে, ওকে। আরেকটা ফর্মুলা হয়, লিখে রাখো, যেটা তোমাদের বইতে আছে। ক্যাপিটালাইজড value of profit minus capital employed। ঠিক আছে, ওকে। এবার এগুলো এক করে শিখি কি জিনিস বলা হয়। আর একটা লিখে রাখো তো 4 নম্বর। চলো আরেকটাও করে নাও। গুডউইল আন্ডার অ্যানুইটি মেথড। ঠিক আছে, এর দুটো ফর্মুলা হয়, অ্যাভারেজ প্রফিট ইন্টু অ্যানুইটি ফ্যাক্টর দু নম্বর সুপার প্রফিট ইন্টু annuity factor। average profit into annuity factor আর সুপার প্রফিট ইন্টু annuity factor। ঠিক আছে, তাহলে মোরাললেস এই 4টে ফর্মুলা দিয়ে তোমাকে কাজ করতে হবে। বেশি ফর্মুলা আছে অ্যাভারেজ প্রফিট আর সুপার প্রফিটের, প্রথম দুটো। ঠিক আছে, দেখো একটা কোম্পানির যে নাম হয় সেই নামটা কিসের ওপর ডিপেন্ড করে? কোম্পানির প্রফিটের ওপর। যে কোম্পানি যত বেশি প্রফিট আর্ন করবে তার নাম তত বেশি। ঠিক আছে, যার জন্য ওরা বলছে অ্যাভারেজ প্রফিট, মানে প্রত্যেক বছর অ্যাভারেজ কত টাকা প্রফিট আর্ন করছে ইন্টু ইয়ার্স পারচেজ। ইয়ার পারচেজ মানে ওই প্রফিটটা কত দিনের জন্য আর্ন করবে, সেটাই হলো গুডউইলের ভ্যালু। প্রথম ফর্মুলায়, প্রথম ফর্মুলাতে কি লেখা আছে? অ্যাভারেজ প্রফিট অ্যাভারেজ প্রফিট ইন্টু ইয়ার্স পারচেস। ইয়ার পারচেস মানে হচ্ছে কোম্পানি
ওই প্রফিটটা কত দিনের ধরে মেনটেন করতে পারবে। ওকে, তাহলে সুপার প্রফিট মেথডে কি হবে? সুপার প্রফিট মানে হলো ইন এক্সেস অফ অ্যাভারেজ প্রফিট। সুপার প্রফিট মানে হলো ইন এক্সেস অফ নর্মাল প্রফিট বলো বা অ্যাভারেজ প্রফিট বলো, মানে তোমার নর্মাল যা প্রফিট তার থেকে তুমি যেটা এক্সেস আর্ন করছো সেটাকে বলা হয় সুপার প্রফিট। আর সেই সুপার প্রফিটটা কতদিনের জন্য তুমি আর্ন করছো। আর তারপরের ফর্মুলা দুটো এই ফর্মুলার মধ্যেই একটা পার্ট, এই ক্যাপিটালাইজেশন মেথড আর অ্যানুইটি মেথড। ওকে, চলো তাহলে এটা অঙ্ক করি। তেরো নম্বর অঙ্ক দেখো, কম্পিউট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 4 year পারচেজ অফ। তাহলে ইয়ার পারচেজ কত বলেছে? ইয়ার্স পারচেজ কত বলেছে? 13। কম্পিউট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 4 year পারচেজ। তাহলে ইয়ার পারচেজ কত বলেছে? 4। এইটা নয় ওইটা, ঠিক আছে? তো ইয়ার পারচেজ কত বলেছে? 4 অফ দ্য অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট নিয়ে করতে বলেছে। প্রফিট বেসড অন লাস্ট 5 year, তো ক বছরের অ্যাভারেজ প্রফিট নিতে বলেছে? 5 বছরের। দ্য প্রফিট অফ দ্য লাস্ট 5 years অ্যাজ ফলোস। লাস্ট 5 বছরের প্রফিট তোমাকে দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে দেখো, $40,000 প্রথম বছর, 50,000 টাকা পরের বছর, 60,000 টাকা তার পরের বছর, 50,000 টাকা তার পরের বছর, 60,000 টাকা তার পরের বছর। সিম্পল অঙ্ক দিয়েছে একটা, তোমাকে 5 বছরের প্রফিট দিয়েছে আর বলেছে গুডউইল ক্যালকুলেট করতে হবে। আর গুডউইল কোন মেথডে করতে বলেছে? অ্যাভারেজ প্রফিট মেথডে। ওকে, অ্যাভারেজ কত বছরের প্রফিটকে অ্যাভারেজ করতে হবে? 5 বছর। আর ইয়ার পারচেস তোমাকে কত বলে দিয়েছে? 4 years। ঠিক আছে, চলো শুরু করি অঙ্কটা। লেখো, গুডউইল ইকুয়ালস টু, কোন ফর্মুলা ইউজ হবে? অ্যাভারেজ প্রফিট ইন্টু ইয়ার্স পারচেস। ওকে, অ্যাভারেজ প্রফিট ইন্টু ইয়ার্স পারচেস। তাহলে এবার তোমাকে বের করতে হবে, ওখান থেকে এক লাইন ছেড়ে দাও, ছেড়ে দিয়ে বের করো অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট কি করে বেরোবো? এই যে 5 বছরের প্রফিট দিয়ে দিয়েছে, এই 5 বছরের প্রফিটকে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে 2 দিয়ে কেন ভাগ হবে? অ্যাভারেজ করতে গেলে 2 দিয়ে ভাগ হয়। লেখো অ্যাভারেজ প্রফিট 40,000 প্লাস 50,000 প্লাস 60,000 প্লাস 50,000 প্লাস
60,000, সব করে যোগ করতে হয়। যোগ করে কটা ইয়ার আছে, 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ ইন্টু 1/5, কত হচ্ছে বলো, কত আসছে? সব কটাকে যোগ করে 5 দিয়ে ভাগ করো। কত আসছে বলো? সব কটাকে যোগ করো, যোগ করে 5 দিয়ে ভাগ করো, 52,000। তাহলে অ্যাভারেজ প্রফিট এলো কত? 52,000। যোগ বিয়োগ ঠিকঠাক ভাবে করবে, ভুলভাল করলে কিন্তু নাম্বার দেবে না পরীক্ষায়। তাহলে অ্যাভারেজ প্রফিট 52,000, আর ইয়ার পারচেস কত বলেছিল? 4 ইয়ার্স। তাহলে গুডউইল কত হবে? 52,000 ইন্টু 4, 2,08,000। হ্যাঁ, 208,000। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রফিট যা যা দিয়ে দেবে সেই প্রফিটগুলোকে অ্যাভারেজ করে দেবো। অ্যাভারেজ করার পর ইয়ার পারচেস কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, সেই ইয়ার পারচেস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। সিম্পল জিনিস। কোনো ডাউট থাকলে বলো। ক্লিয়ার তো এই অবধি? সুপার প্রফিট ব্যাপার অবধি ব্যাপারটা বলে দিচ্ছি কি জিনিস। সুপার প্রফিট জিনিসটা হলো, সাপোজ মনে করো তোমার কাছে, তোমার কাছে 50 লাখ টাকা পুঁজি আছে। কত টাকা পুঁজি আছে? 50 লাখ টাকা ক্যাপিটাল আছে। ক্যাপিটাল আছে, ঠিক আছে। এবার এই 50 লাখ টাকা নিয়ে তোমার কাছে অনেক অপশান আছে। তুমি ঘরে রেখে দিতে পারো, ব্যাংকে রেখে দিতে পারো, 50 টাকা দিয়ে বিদেশ ভ্রমণ করতে পারো 50 লাখ টাকা দিয়ে। তো এইগুলো ইররিলেভেন্ট। রিলেভেন্ট টপিক হলো এই 50 লাখ দিয়ে আইদার তুমি বিজনেস করতে পারো, অথবা তুমি কোনো জায়গা ডিপোজিট করতে পারো। ঠিক আছে, আইদার বিজনেস করতে পারো অথবা কোনো জায়গা ডিপোজিট করতে পারো। ডিপোজিট মানে হলো আইদার তুমি ব্যাংকে পয়সা রাখতে পারো, বা তুমি শেয়ার বাজারে রাখতে পারো, যেখানে তুমি ডিপোজিট করতে পারো। ঠিক আছে, তুমি যদি বিজনেসে যদি পয়সা রাখো, ও তোমাকে কি দেবে? প্রফিট দেবে। তুমি 50 লাখ টাকা দিয়ে যদি ব্যবসা করো, তোমাকে প্রফিট দেবে, যাই ব্যবসা করো। আর যদি ডিপোজিট করো, তাহলে সেখান থেকে তোমাকে কি দেবে? রিটার্ন দেবে ও কিছু একটা। সাপোজ অনেক ডিপোজিট আমি ব্যাংকে করলাম সাপোজ, তাহলে ও রিটার্নে কি দেবে? ইন্টারেস্ট দেবে। ঠিক আছে, এবার দেখা গেল তুমি যে ধরনের বিজনেস করছো সেই বিজনেসে 10% রিটার্ন পাওয়া যায়। কত পার্সেন্ট রিটার্ন পাওয়া যায়? @10%। 10% রিটার্ন পাওয়া যায়। তো তুমি যদি 50 লাখ ঢোকাও, তাহলে রিটার্ন কত টাকা পাবে? 50 লাখের ওপরে 10%, 5 লাখ। 5 লাখ টাকা পাবে। আর ব্যাংকে মনে করো ইন্টারেস্টের রেট চলছে 6%, তাহলে এখানে কত পাবে? 50 লাখের ওপরে 6%, 3 লাখ। তা তুমি যদি বিজনেস করো পাচ্ছ কত? 5 লাখ। আর যদি ব্যাংকে জমা করে দাও পাচ্ছ কত? 3 লাখ। তাহলে বিজনেস করলে এই 3 লাখ তো আসবেই,
প্লাস আরো 2 লাখ আসবে, তবেই না তুমি বিজনেসটা করছো। তাহলে এক্সেস কত টাকা এলো তোমার? 5 লাখ মাইনাস 3 লাখ, 2 লাখ। এই 2 লাখ টাকাকে বলা হয় সুপার প্রফিট। ঠিক আছে? সুপার প্রফিট মানে হলো তোমার মার্কেটে যে রিটার্নটা চলছে, এখানে মার্কেটে কত পার্সেন্ট রিটার্ন চলছিল? 6% রিটার্ন। তার থেকে তুমি এক্সেস যে টাকাটা আর্ন করতে পারছো থ্রু বিজনেস, সেটাকে বলা হয় সুপার প্রফিট। এক্সেস। তো তোমাকে যদি কেউ সুপার প্রফিটের ফর্মুলা লিখতে বলে, ফর্মুলা কি হবে? সুপার প্রফিট ইকুয়ালস টু, লিখে নাও, সুপার প্রফিট ইকুয়ালস টু এফএমপি মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এফএমপি মানে হলো, এফএমপির ফুল ফর্ম লিখে রাখো, এফএমপির ফুল ফর্ম হলো ফিউচার মেনটেনেবল প্রফিট। ফিউচার মেনটেনেবল প্রফিট। ঠিক আছে? মানে এখানে আমাদের এফএমপি কত? 5 লাখ, যেটা বিজনেস থেকে আমি পাবো। নর্মাল রিটার্ন কত পার্সেন্ট ছিল? 6%। অন ক্যাপিটাল, ক্যাপিটাল কত ছিল? 5 লাখ। 5 লাখের ওপর 6%, 3 লাখ। আর এফএমপি ছিল কত? 5 লাখ। 5 লাখ মাইনাস 3 লাখ, তাহলে সুপার প্রফিট কত? 2 লাখ। এইবার একটা জিনিস বলি, এখানে এফএমপি কেন নেওয়া হয়? আমি ফিউচার কেন নিচ্ছি? আমি শুধু প্রফিট বলতে পারতাম, আমি তো বলতে পারতাম যে প্রফিট মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এবার কোনো ফার্ম যখন গুডউইল ক্যালকুলেশন করে, সে কি আজকের কথা ভেবে গুডউইল ক্যালকুলেশন করে না ভবিষ্যতের কথা ভেবে গুডউইল ক্যালকুলেশন করে? ভবিষ্যতের কথা ভেবে। আজকে সাপোজ মনে করো কোনো একটা পার্টিকুলার কোম্পানি, মনে করো একটা প্রোডাক্ট বানায়। যে প্রোডাক্টটা বানায় সেই প্রোডাক্টটার আজকের ডিমান্ড আছে, কিন্তু মার্কেটে যে লেভেলে কম্পিটিশন চলছে, ভবিষ্যতে তার ডিমান্ড বেশি থাকবে না। তাহলে এই ধরনের প্রোডাক্টের যে বিজনেস, যে প্রোডাক্ট তৈরি করছে, তার কি বিজনেসে গুডউইল হবে? হবে না। তো গুডউইল তুমি কখনো প্রেজেন্ট প্রফিটের উপর বেস করে করতে পারো না। ঠিক আছে? তোমাকে গুডউইলটা নিতে হবে ফিউচারে যে প্রফিটটা তুমি আর্ন করতে পারবে, এবং মেনটেনেবল প্রফিট, যে প্রফিটটা তুমি মেনটেন করতে পারবে। কারেন্ট ইয়ারের প্রফিট না, ফিউচারে যে প্রফিটটা তুমি মেনটেন করতে পারবে, সেই মেনটেনেবল প্রফিট থেকে তোমার গুডউইল বেরোবে, যেটা তুমি অ্যাভারেজ করতে পারো। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো যে আমার এই কোচিং, মনে করো আমি পড়াই এখানে। ঠিক আছে? আমার এইখানে এই বছর কোনো একটা স্পেসিফিক পারপাসের জন্য প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, মানে আর জায়গা দেওয়া যাচ্ছে না, সব বাইরে লাইন পড়ে গেছে, সব বাইরে প্রজেক্টর লাগিয়ে দিয়েছে, রাস্তা বন্ধ, প্রজেক্টরে ক্লাস হচ্ছে, কোনো একটা স্পেসিফিক রিজনের জন্য স্টুডেন্ট হয়ে গেছে। তাহলে এই বছর আমার যখন স্টুডেন্ট হয়েছে, তো এই বছর আমি যখন পিএল ব্যালেন্স শিট করবো, তো আমার পিএল এই বছর প্রফিটটাও হিউজ থাকবে। তো এই প্রফিটের উপর বেস করে আমি যদি আমার কোচিংটাকে সেল করতে চাই, সে তো প্রথমেই ধরবে যে এই বছরে এত স্টুডেন্টটা হলো কি করে, তোমার তো এত ক্যাপাসিটি নেই। তাহলে ও কি এই বছরের প্রফিটটার স্টুডেন্টের উপর বেস করে দেখবে, না ভবিষ্যতে যতগুলো স্টুডেন্টকে আমি নিয়ে কাজ করতে পারবো তার উপর দেখবে? কোনটাতে? ভবিষ্যতের উপর দেখবে। বা মনে করো এইরকম হলো, এই বছর কোনো একটা কারণের জন্য আমার মনে করো অ্যাক্সিডেন্ট হলো, আমি 5-6 মাস পড়াতে পারলাম না, ডিসকন্টিনিউ হয়ে গেল, যার ফলে কিছু স্টুডেন্ট ছেড়ে দিল, কিছু স্টুডেন্ট ছেড়ে চলে গেল।
তাহলে আমার প্রফিট কি হবে? একদম তলানিতে গিয়ে ঠেকবে, একদম অল্প প্রফিট হবে আমার। তো আমি যদি কোম্পানিটা বিক্রি করতে চাই, ওকে ওটা দেখবে না, ভবিষ্যতে আমি কি করতে পারি সেটা দেখবে। অবভিয়াস ব্যাপার, ভবিষ্যতে কি করতে পারি, এই বছর কোনো একটা আনঅ্যাভয়েডেবল রিজনের জন্য আমি পড়াতে পারি। তাহলে যখন এই প্রফিট ক্যালকুলেশন করবো, প্রেজেন্ট প্রফিট নেবো না, আমি নেবো ফিউচার। শুধু ফিউচার প্রফিট নিলেও হবে না, মেনটেনেবল প্রফিট, যেটা ভবিষ্যতে আমি কন্টিনিউ মেনটেন করতে পারবো, সেই প্রফিটের উপর বেস করে তোমার গুডউইল ক্যালকুলেশন হবে, সেই প্রফিটের উপর বেস করে। ঠিক আছে? তাহলে সুপার প্রফিটের ফর্মুলা কি? এফএমপি মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। নর্মাল রিটার্ন কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে তোমার বিজনেসে কত টাকা রিটার্ন পাওয়া যায়। আর সুপার প্রফিট কাকে বলে? নর্মাল প্রফিটের থেকে এক্সেস প্রফিট। ঠিক আছে? তোমাদের হয়তো স্কুলে বা অন্য জায়গায় পড়াতে পারে এরকম একই মিনিং, মানে যে আমি লিখেছি না নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ওটা করা নর্মাল প্রফিট বলতে পারে। ফিউচার মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, একই মানে। ওকে, ঠিক আছে? কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। এটা বোঝা গেছে তো? আরেকবার বলে দিচ্ছি, গুডউইলের ফর্মুলা হলো সুপার প্রফিট ইনটু ইয়ার্স পারচেস। সুপার প্রফিট বের করতে হবে। সুপার প্রফিটের ফর্মুলা কি? এফএমপি মাইনাস নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। ফিউচার মেনটেনেবল প্রফিট 48,000ই হবে, তার কারণ আমাকে কোনো ডেটা দিয়ে দেয়নি। তো আমি অ্যাসাম্পশন করলাম কি, যে এই 48,000 টাকাই ভবিষ্যতে কোম্পানি আর্ন করতে পারবে, মাইনাস ক্যাপিটাল ছিল 2 লাখ টাকা, 2 লাখের ওপর 15% রিটার্ন পাওয়া যায়। তাহলে যদি বিজনেস করে, বিজনেস থেকে 48,000, আর যদি টাকাটা ব্যাংকে রাখে, ব্যাংকে রাখে 30,000, তাহলে এক্সেস কত টাকা হচ্ছে? 18,000। এই 18,000 টাকা ক বছর ধরে মেনটেন হবে? 3 বছর। তাহলে গুডউইল কত হবে? 54,000। ঠিক আছে? চল এক নম্বর করি। বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল of A&M company as on 1st January 2015 on the basis of 3 years purchase of average profit। তাহলে কোন মেথডে করতে বলেছে? অ্যাভারেজ প্রফিট মেথডে করতে বলেছে। ইয়ার পারচেস কত দিয়েছে? 3। ইয়ার পারচেস 3 দিয়েছে। ওকে, আর ক বছরের প্রফিটকে অ্যাভারেজ করতে হবে? 5 বছরে। প্রফিট দিয়ে দিয়েছে 2010, 2011, 2012, 2013, 2014। ঠিক আছে? প্রফিট আর লসগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। তো প্রথম বছরে 20,000 টাকা প্রফিট, পরের বছরে 35,000 টাকা প্রফিট, তারপরের বছরে 67,000 টাকা প্রফিট, তারপরের বছরে 32,000 টাকা লস। কি করে বুঝলাম লস? ব্র্যাকেটে দেওয়া আছে। আর পরের বছরে 45,000 টাকা প্রফিট। তো এখান থেকে তোমাকে কি করতে হবে? গুডউইল ক্যালকুলেশন করতে হবে। কোন মেথডে করতে হবে? অ্যাভারেজ প্রফিট মেথডে। ঠিক আছে, চলো একবার ট্রাই করো নিজেরা। চলো, তো গুডউইল ফর্মুলা কি হবে? গুডউইল ইকুয়ালস টু average profit into years purchase। ठीक है, एवरेज प्रॉफिट इनटू ইয়ার্স পারচেস। তাহলে এভারেজ প্রফিট বের করি। এভারেজ প্রফিট ইকুয়ালস টু কত হবে বলো? 20,000 প্লাস 35,000 প্লাস 67,000 মাইনাস 32,000 প্লাস 45,000। এটা মাইনাস কেন হলো? লসে আছে বলে। ডিভাইডেড বাই 5 কত হচ্ছে বলো? কত? 27,000। তাহলে এটা হবে 27,000 ইন্টু 3 কত হচ্ছে? 81,000।
ठीक है। ওকে, চলো একটা অঙ্ক করি। কি দিয়েছে দেখো, 2 নম্বর অঙ্ক। ascertain the value of goodwill of X and Y company on the basis of 2.5 years purchase। তাহলে 2.5 বছর হবে এটা। ইয়ার পারচেস কত দিয়েছে? 2.5 of last 5 years অ্যাভারেজ প্রফিট দিয়ে দিয়েছে। 2011, 12, 13, 14 আর 2015। ঠিক আছে, প্রফিট দিয়ে দিয়েছে কত? 50,000 টাকা, 30,000 টাকা, 22,000 টাকা, 12,000 আর 8,000 টাকা লস। এবার কিছু তোমাকে ইনফরমেশন দিয়ে দিয়েছে। কি কি ইনফরমেশন দিয়েছে? বলছে অ্যান অ্যাবনর্মাল গেইন 6,000 ওয়াজ ইনক্লুডেড ইন 2011। তাহলে 2011তে যে প্রফিট আছে ওর মধ্যে একটা অ্যাবনর্মাল গেইন ঢুকে আছে। মানে অ্যাবনর্মাল গেইন মানে যেটা নর্মালি বিজনেসের দ্বারা আর্ন হয়নি। ঠিক আছে, অ্যাবনর্মালি ইনকাম হয়ে গেছে, একটা অ্যাবনর্মাল ইনকাম হয়ে গেছে, সেটা ঢুকে গেছে। 2012 যে প্রফিটটা আছে ওর মধ্যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম চার্জ করা নেই। দেখো, দ্য প্রফিট অফ 2012 শোন দ্য প্রফিট বিফোর চার্জিং ইন্স্যুরেন্স প্রিমিয়াম। 8,000 টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম ওর মধ্যে চার্জ করা নেই। দ্য প্রফিট ফর দ্য ইয়ার 2013 রিডিউস বাই 3,000 ডিউ টু অ্যাবনর্মাল লস। তার মানে 2011 সালে একটা অ্যাবনর্মাল গেইন হয়েছিল আর 2013 সালে একটা অ্যাবনর্মাল লস হয়েছিল। এই তিনটে ইনফরমেশন দিয়ে দিয়েছে। তোমাকে দিয়ে কি করতে হবে? গুডউইল ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, চলো করি ক্যালকুলেট। এবার দেখো, আমি বলেছিলাম যে গুডউইল যখন ক্যালকুলেশন হয়, গুডউইল ক্যালকুলেশন করার সময় প্রেজেন্ট প্রফিট দেখা হয় না ফিউচার প্রফিট দেখা হয়? ফিউচার প্রফিট। কিন্তু এই যে অঙ্কে তোমাকে যে প্রফিটগুলো দিয়েছে ওইগুলো প্রেজেন্ট প্রফিট দেওয়া আছে না ফিউচার প্রফিট দেওয়া আছে? অঙ্কে দেখো যে প্রফিটগুলো দেওয়া আছে না, 50,000, 30,000, 22,000, ওইগুলো প্রেজেন্ট প্রফিট না ফিউচার প্রফিট? ওইগুলো প্রেজেন্ট প্রফিট, পিএল অ্যাকাউন্ট থেকে বেরিয়েছে এই প্রফিটগুলো। তাহলে এই প্রফিটগুলোকে ফিউচার প্রফিটে কনভার্ট করতে হবে। যদি কোনো নিচের ইনফরমেশনগুলো না থাকতো তাহলে আমি কি ধরে নিতাম যে এটাই অ্যাভারেজ করলে যে প্রফিটটা আসবে সেটাই ফিউচারে হবে। ঠিক আছে, কিন্তু এখানে নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিয়েছে। তাহলে সেই অ্যাডজাস্টমেন্টগুলো তৈরি করে আমাকে ফিউচার প্রফিট বের করতে হবে। চলো করি। তো অ্যাভারেজ প্রফিট মেথডে করতে হবে। তো গুডউইলের ফর্মুলা কি হবে? Average profit into year's profits. Goodwill equals to average profit into year's purchase। ঠিক আছে, তাহলে আমাকে অ্যাভারেজ প্রফিট বের করতে হবে। তো নিচে হেডিং করো অ্যাভারেজ প্রফিট। তাহলে আগে কি করতে হবে? প্রত্যেক বছরের যে প্রফিটগুলো আছে সেই প্রফিটগুলোকে ঠিক করতে হবে। কোন কোন সালের প্রফিটে গন্ডগোল আছে? হ্যাঁ, তাহলে 2010 সালের প্রফিটে চলো, তাহলে 2011 সালের প্রফিটটা ঠিক করতে হবে, তাই তো? তো লেখো সাইডে 2011। 2011 সালের প্রফিট কত টাকা ছিল? 50,000। এবার 2011 সালের প্রফিটের মধ্যে কি ছিল? একটা অ্যাবনর্মাল গেইন ঢুকেছিল। তাহলে এটা প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। তার কারণ এই যে অ্যাবনর্মাল গেইনটা এই বছর ঢুকেছে, তার মানে এই 50,000 টাকা অ্যাবনর্মাল গেইন হবার পর কিন্তু ভবিষ্যতে অ্যাবনর্মাল গেইন তো হবে না। অ্যাবনর্মাল গেইন মানে কি? হয়তো কোনো একটা লটারি ইনকাম হয়ে গেছে বা কোনো একটা আনসার্টেন ইনকাম হয়ে গেছে, যেটা হওয়ার কথা ছিল না। তাহলে আমাকে যদি ফিউচার প্রফিট বের করতে চাই তাহলে অ্যাবনর্মাল যদি কোনো গেইন হয় সেটা কি করতে হবে? আমাকে মাইনাস করে দিতে হবে। তাহলে এখান থেকে আমি কত মাইনাস করে দেবো?
অ্যাবনর্মাল গেইন ছিল 6,000 টাকা। তাহলে এই প্রফিটটা কত গিয়ে দাঁড়ালো? 44,000। ওকে, নেক্সট 2012 সালে কত টাকা প্রফিট দিয়েছিল? 30,000। 30,000 প্রফিটের মধ্যে বলেছে যে ওর মধ্যে একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম চার্জ করা নেই, তার মানে পিএল অ্যাকাউন্টে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা ওরা ঢোকায়নি। তাহলে প্রফিটটা বেড়ে আছে না কমে আছে? বেড়ে আছে। ঠিক করতে গেলে কি করতে হবে? কমাতে হবে। তো মাইনাস কত টাকা হবে এখান থেকে? 8,000 টাকা। তাহলে 30 থেকে 8 বাদ দিলে 22,000। তারপর 2013 সালের প্রফিটে কোনো গন্ডগোল হয়েছে? 13 সালের প্রফিটে হ্যাঁ একটা গন্ডগোল আছে। কত টাকা 13 সালের প্রফিট দিয়েছে? 22,000। এবার এই প্রফিটটা বলেছে একটা অ্যাবনর্মাল লস হয়েছে, মানে আগুন লেগে গেছিল একটা কোম্পানিতে, তার জন্য 3,000 টাকা লস হয়েছে। তো প্রত্যেক বছর তো আর আগুন লাগবে না ভবিষ্যতে, তাহলে এটা কি করে দেবো আমি? প্লাস না মাইনাস? প্লাস 3,000। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যদি কোনো অ্যাবনর্মাল গেন থাকে সেটাকে আমি মাইনাস করব, আর যদি কোনো অ্যাবনর্মাল লস থাকে সেটাকে কি করব? প্লাস করব। কেন লস মাইনাস প্লাস হচ্ছে? এবছর তোমার অ্যাবনর্মাল লস হয়েছে, এবছর তোমার কোম্পানিতে আগুন লেগেছে, ভবিষ্যতে কিন্তু কোম্পানিতে আগুন লাগবে না। তাহলে ভবিষ্যতে কোম্পানিতে আগুন না লাগে তাহলে প্রফিটটা বাড়বে। আর তাহলে কত টাকা হলো? 25,000। 2014 সালে কত? কোনো গন্ডগোল আছে 2014 সালে? তাহলে সেম ফিগার 12,000। আর 2015 সালে 8,000 টাকা লস। ফাইনালি যোগ করো নিচে, কোনো চেঞ্জ নেই, 5টা ফিগার এসছে, যোগ করো। কত আসছে? 95,000। তাহলে অ্যাভারেজ প্রফিট কত হবে? $95,000 ইন্টু 1/5, তাই তো? 19,000। ওকে, অ্যাভারেজ প্রফিট 19,000 এলো তো। আর এই অ্যাভারেজ প্রফিট 19,000 এখানে বসে যাবে ইন্টু ইয়ার্স পারচেস। ইয়ার পারচেস কত দেওয়া ছিল? 2.5 প্রথম পাতায় দেওয়া ছিল। 19,000 ইন্টু 2.5 47,500। দেখে নাও একটু ফার্স্ট টু লাস্ট, কোনো ডাউট আছে কি না? একটা অঙ্ক করছি, কোশ্চেন নাম্বার 3তে কি দিয়েছে দেখো। মানব পারচেস আর রানিং বিজনেস অফ সুরেশ। তাহলে মানব কি করছে? সুরেশের বিজনেস কিনে নিচ্ছে উইথ এফেক্ট ফ্রম 1 জানুয়ারি 2015। দ্য প্রফিট অফ সুরেশ লাস্ট 5 ইয়ার্স অ্যাজ ফলোস। তো প্রফিটগুলো দেখো দিয়ে দিয়েছে। 2010 সালে 48,000, 65,000, 63,000, 25,000, 20,000। তো এই যে প্রফিটগুলো, এগুলো অ্যাকচুয়াল প্রফিট, মানে পিএল অ্যাকাউন্ট থেকে প্রফিটগুলো বেরিয়েছে। ওকে, এবার প্রফিটের মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট ব্র্যাকেটে দিয়ে দিয়েছে। প্রথম বছর কি আছে? অ্যাবনর্মাল গেন আছে 8,000 টাকা। তো কি করবে তুমি? এটাকে মাইনাস করে দেবে। পরের বছর বলেছে যেটা অ্যাবনর্মাল লস আছে, 65,000 টাকা যে প্রফিটটা হয়েছে, আগুন লেগে গেছিলো, অ্যাবনর্মাল লসের জন্য 15,000 টাকা ক্ষতি হয়েছে, এটা কি করবে? প্লাস করতে হবে।
63,000 টাকার প্রফিট দিয়েছে এক্সক্লুডিং 8,000 টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম অফ প্রপার্টি নট টু বি ইনশিওর। তার মানে কি, এই যে 63,000 টাকা যে প্রফিটটা বলেছে, যার মধ্যে বলেছে এক্সক্লুডিং, এর মধ্যে ঢোকানো নেই 8,000 টাকা অ্যাজ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন দ্য ফার্মস প্রপার্টি নাও টু বি ইনশিওর, মানে আগে ইন্স্যুরেন্স করা ছিল না। আমি প্রথমে ভুল করে নট বলে ফেলেছি, যাই হোক সরি। 63,000 টাকা একটা প্রফিট এসেছিল, যার মধ্যে 8,000 টাকা প্রপার্টির ওপর ইন্স্যুরেন্স ঢোকানো ছিল না, কিন্তু এখন বলছে নাও টু বি ইনশিওর, এখন ইন্স্যুরেন্স করতে হবে। তাহলে আমি আগেও বলেছি এখনো বলছি যে গুডউইল ক্যালকুলেশনের সময় যে প্রফিটটা দরকার সেটা আজকের প্রফিটের উপর বেস করে আমি করতে পারি না ফিউচারে। এটা আজকের প্রফিট হচ্ছে ঠিক আছে, কিন্তু যে প্রপার্টির উপর ব্যবসা করছি সেই প্রপার্টি ইন্স্যুরেন্স করতে হবে। তাহলে যদি আমি ইন্স্যুরেন্সটা চাপিয়ে দিই তাহলে কি করতে হবে, মাইনাস করতে হবে। ওকে, 2013 সালে কোনো প্রবলেম নেই, 2014 সালে 20,000 টাকাটা লস হয়েছে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 3 ইয়ার্স পারচেস অফ অ্যাভারেজ প্রফিট। ইয়ার পারচেস কত বলেছে, 3। পরে যাবে অঙ্কটা বাড়িতে, চলো এটা হয়ে গেল। 4 করে দিচ্ছি আমি। দ্য প্রফিট অফ ওলে অ্যান্ড কোম্পানি ফর ফার্স্ট 5 ইয়ার্স, ফার্স্ট 5 ইয়ার্সে প্রফিট দিয়ে দিয়েছে 60,000, 75,000, 80,000, 70,000, 1 লাখ। কম্পিউট দ্য ভ্যালু অফ গুডউইল 3 ইয়ার্স পারচেস বলেছে, আর ওয়েট দিয়ে দিয়েছে প্রফিটের। এবার এই ওয়েটটা কি জিনিস জানতে হবে তোমাকে, এই ওয়েটটা কি জিনিস, ঠিক আছে? চলো এটা বুঝিয়ে দিই ওয়েটটা কি জিনিস। দেখো, আমরা যখন কোনো কিছুর অ্যাভারেজ করি তো অ্যাভারেজ দু রকমের হয়, একটা হলো সিম্পল অ্যাভারেজ আর একটা হলো ওয়েটেড অ্যাভারেজ। একটা হলো সিম্পল অ্যাভারেজ আর একটা ওয়েটেড অ্যাভারেজ, ঠিক আছে? সিম্পল অ্যাভারেজ মানে কি, টোটাল যোগ করো ডিভাইডেড বাই নাম্বার। আর ওয়েটেড অ্যাভারেজ মানে কি, ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করো ডিভাইডেড বাই নাম্বার টোটাল সাম অফ ওয়েট। একটা এক্সাম্পল দিচ্ছি কখন সিম্পল অ্যাভারেজ হয়। আজকে মনে করো কোনো একটা কোম্পানি প্রফিট করেছে প্রথম বছর ফার্স্ট ইয়ারে 10,000, সেকেন্ড ইয়ারে 15,000, থার্ড ইয়ারে 12,000, ফোর্থ ইয়ারে 10,000, ফিফথ ইয়ারে 14,000। একটা কোম্পানি প্রফিট করেছে ফার্স্ট ইয়ারে 10, সেকেন্ড ইয়ারে 15, থার্ড ইয়ারে 12, ফোর্থ ইয়ারে 10, ফিফথ ইয়ারে 14। এবার তোমাকে বললো এর অ্যাভারেজ প্রফিট কত, তুমি কি করবে, এসব কটাকে প্লাস করবে। কত আসছে মারো দেখি, 10,000 প্লাস 15,000 প্লাস 12,000 প্লাস 10,000 প্লাস 14,000, কত আসছে 61,000। এটা তাহলে অ্যাভারেজ প্রফিট কত হবে, 61,000 ইন্টু 5 বছর মানে 5 দিয়ে ভাগ হবে, কত হচ্ছে 12,200, কারেক্ট অ্যাভারেজ প্রফিট। এইবার মনে করো এই প্রফিটগুলো তোমাকে বলেছে ফার্স্ট ইয়ারে 10,000, সেকেন্ড ইয়ারে 12,000, থার্ড ইয়ারে 18,000, ফোর্থ ইয়ারে 19,000, ফিফথ ইয়ারে 25,000। এখানে অ্যাভারেজ কত হবে, টোটাল কত আসছে বলো, 84,000। তাহলে অ্যাভারেজ কত হবে, 84,000 ইন্টু 1/5 কত হচ্ছে 16,800। তোমার কি মনে হচ্ছে না একটাবার যে এই ফিগারটা একটু আনজাস্টিফাইড? কারো কি মনে হচ্ছে যে অ্যাভারেজটা একটু ভুল বের করা হয়েছে? প্রথম সিচুয়েশন আর দ্বিতীয় সিচুয়েশন আমার তফাৎটা কোথায় বলো তো? প্রথম সিচুয়েশনে দেখো, প্রথম বছর 10,000, পরের বছর 15,000 বেড়েছে, তারপরের বছর 12,000 হয়ে গেছে, কমেছে, তারপরের বছর আরও কমে গেছে 10,000, আবার তারপরের বছর গিয়ে 14,000। মানে
গ্রাফ যদি একটা গ্রাফ করো, গ্রাফটা কি হবে, বাড়বে কমবে এরকম ভাবে গেছে। আর এরটা দেখো তুমি খেয়াল করে, প্রথম বছর 10, পরের বছর 12, তারপরের বছর 18, তারপরের বছর 19, তারপরের বছর 25। তাহলে এই কোম্পানি আর এই কোম্পানি দুটো কি সেম? তাহলে এক্ষেত্রে আমায় কি করতে হবে, ওয়েট দিতে হবে একে। তো এক্ষেত্রে আমি যখন অ্যাভারেজ করব, সিম্পল অ্যাভারেজ করলে হবে না, আমায় কি করতে হবে, ওয়েটেড অ্যাভারেজ মারতে হবে। ঠিক আছে, ওয়েটেড অ্যাভারেজ কীভাবে মারে, প্রথম বছর 10,000 ছিল, 10,000-এর ওয়েট কত দেওয়া আছে মনে করো, সাপোজ ওয়েট দিল 1 2 3 4 5, তাহলে প্রথম বছরের ওয়েট কত হবে ইন্টু 1, দ্বিতীয় বছরের ওয়েট 2, 3 নম্বরে 3, 4, 5, মানে যে বছরে যত বেশি প্রফিট তার ওয়েট তত বেশি। চলো মারো, 10,000 ইন্টু 1 কত হচ্ছে 10,000, 12,000 ইন্টু 2 কত হয় 24,000, 18,000 ইন্টু 3 54,000, 19,000 ইন্টু 4 76,000, 25,000 ইন্টু 5 1,25,000, যোগ করো। দশ হাজার, 24,000, 54,000, 76,000, 1,25,000 ডিভাইডেড বাই, দাঁড়াও টোটালটা কত এসছে বলো, 2,89,000। কিন্তু ওয়েটেড অ্যাভারেজ করার সময় মনে রাখবে অ্যাভারেজ নাম্বার দিয়ে হয় না, এটা অ্যাভারেজটা হবে এরকম 2,89,000 ডিভাইডেড বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, তাহলে কত আসছে 2,89,000 ডিভাইডেড বাই 2 1 3 3 3 6 4 10 5 15 ডিভাইড বাই 15, 2,89,000 ডিভাইডেড বাই 15 কত 19,267। তাহলে কোন ফিগারটা বেশি জাস্টিফাইড? দেখো অ্যাভারেজ মানে কারেক্ট নয়, আমরা যখনই অ্যাভারেজ ক্যালকুলেট করি অ্যাভারেজ মানে কিন্তু কারেক্ট নয় বলেই ওটা অ্যাভারেজ। তো কোন ফিগারটা বেশি জাস্টিফাইড লাগছে, 16,800 ফিগারটা বেশি জাস্টিফাইড লাগছে না 19,267টা বেশি জাস্টিফাইড লাগছে? অবশ্যই 19,267 লাগছে, কারণ ওর প্রফিটের ট্রেন্ড কন্টিনিউয়াস দেখো আপওয়ার্ড আছে, তাহলে অবভিয়াস ব্যাপার ফিউচারে ও আরো ভালো পারফর্ম করবে। ঠিক আছে, বুঝতে পারলাম জিনিসটা? তাহলে সিম্পল অ্যাভারেজে কি হয়, টোটাল যোগ করো নাম্বার দিয়ে ভাগ করো। ওয়েটের অ্যাভারেজকে কি করতে হবে, ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করতে হবে, আর যখন ভাগ করব ওয়েটের যোগফল দিয়ে ভাগ করব। আমি দেখো তলায় কি লিখেছি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এটাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ। ক্লিয়ার? কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। তাহলে প্রথম বছর অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেট করবে, প্রথমে অ্যাভারেজ প্রফিট কি করে ক্যালকুলেট করবে, 60,000 ইন্টু 1, ঠিক আছে, 75,000 ইন্টু 80,000 ইন্টু 70,000 ইন্টু 4, 1,00,000 ইন্টু 5, 5টা ফিগার বেরোবে। 5টা ফিগারকে তুমি যোগ করবে আর ভাগ করবে কত দিয়ে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, অ্যাভারেজ প্রফিট বেরিয়ে গেল। আর ইয়ার পারচেস কত বলেছে, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। ঠিক আছে, তাহলে এই দুটো অঙ্ক হোমওয়ার্ক রইল, কালকে আবার ক্লাস হবে, কালকে সকালবেলা যেমন ক্লাস ছিল সেম টাইম। কালকে আমরা আজকে অ্যাভারেজ প্রফিটটা করিয়ে দিলাম, কালকে আমরা সুপার প্রফিট কমপ্লিট করে নেবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, ক্লাস ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ, বাই।